3, 2, 1 go। নড়বে না, একদম নড়বে না। এবার বুঝতে পারছি কালকে ওই দাদা কেন বলেছিলেন রাতে ভুল করেও না আসতে। মেক সেন্স। হেই হোয়াটসঅ্যাপ ইউটিউব, আমি সুব্রত আর আপনারা দেখছেন বিয়ন্ড মাইলস্টোনস। আগের পর্বে আসামের দুধনই থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম ওয়ারিচোড়ার পথে অ্যান্ড আমরা দেখাতে পেরেছি সিজু কেভ অবধি। আর এই পর্বে আমরা বাকি রাস্তাটা কভার করব, যেখানে আমরা ফেস করেছি মারাত্মক অফরোডিং আর খুব ডিফিকাল্ট কিছু টেরেন, যেখানে আমরা প্রচুর বার বাইক ক্র্যাশ করেছি। তার সাথে এক্সপ্লোর করব এখানের এক অচেনা ফিশ স্যাঞ্চুরি, যেটা আমাদের মন্ত্রমুগ্ধ করে দিয়েছিল। তো চলুন মূল গল্পে ফিরি। এখানে রয়েছে ডাইরেকশন বাঁদিকে দেওয়া সিজু ডোবা কোল, উপরে লেখা রয়েছে ওয়েলকাম টু সিজু কেভ। বাঁদিকে হচ্ছে সিজু কেভের রাস্তা, ডান দিকে আমরা এখান থেকে কন্টিনিউ করবো বাড়ি চড়ার জন্য। শ্রীরূপ এখন এসে পৌঁছায়নি। আমরা যেখানে দাঁড়িয়েছিলাম ওটা ছিল সিজু মার্কেট। ওইখান থেকে সোজা গিয়ে আসলে রাস্তাটা দুদিকে ভাগ হচ্ছে, সোজা একটা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প আছে। আমি ভেবেছিলাম এখানে একদমই পেট্রোল পাওয়া যাবে না, কিন্তু আছে। আমরা নিয়ে নিচ্ছি ডান দিকের রাস্তাটা। বিশাল চড়াই, 45 ডিগ্রির মতো ইনক্লাইন্ড এটা। এই পুরো মেঘালয় ট্রিপটাতে এখন অবধি এটা বোধহয় সব থেকে চড়াই। আদারওয়াইজ বললামই আগে যে রাস্তাগুলো চড়াই কম, কোথাও 270 ডিগ্রি টার্ন, কোথাও 360 ডিগ্রি টার্ন মারাত্মক, কিন্তু ইনক্লাইনটা কম ছিল। বড্ড হালকায় নিয়ে নিয়েছিলাম। এইবার আসল রাস্তা শুরু হয়েছে, যেরকম ইনক্লাইন সেরকম ভয়ানক অফরোডিং। বাপরে, এই মেয়ে ডান্স বন্ধ হয়ে গেছে কেন? ডান্স বন্ধ হয়ে গেছে কেন? রাস্তা দেখে চুপ মেরে গেছে। ভালো খারাপ হয়ে যাচ্ছে তখন থেকে। মাঝে মাঝে ক্যামেরা অন করি, ভালো দেখাতে যাই তো খারাপ হয়ে যায়, আবার খারাপ দেখাতে যাই তো ভালো হয়ে যায়, তারপর মিলিয়ে মিশিয়ে চলছে। এই এখন যেমন ভালো খারাপ মিশিয়ে এগুলো ওকে, মানে দিস ইজ অফরোডিং টু, বাট ট্রাম্প এখন অব্দি যে এক্সপেকটেশন বাড়িয়ে দিয়েছে, সুই সাই করে বেরিয়ে যাচ্ছি। ওরে বাপরে বাপ, ওরে শালা। একবার জিজ্ঞেস করলে হতো না, भैया बाड़ी चौरा वाला रास्ता इधर से है? হ্যাঁ বললেন। খুব ন্যারো রাস্তাটা, খুব ন্যারো, পাশে কোনো গার্ডরেল নেই, গেলে পুই করে বেরিয়ে যেতে হবে, কিন্তু খুব ভালো রাস্তা। মানে এতক্ষণ ধরে পাছা ব্যথা হয়ে গেছে। আর এই যে সুপারি গাছ কোথাও পিছন ছাড়ছে না, সুপারি গাছ ভর্তি এখানে। সেটা প্রথমবার নোটিস করছি যে এত সুপারি গাছ। পুরো ট্রিপের প্রথম ঝর্ণা এটা, সুন্দর বেশ, ছোট্ট তীর তীর করে জলটা নামছে। ওইখানে একটা ছোট্ট লগুন আছে, ওখানে স্নান করা যায়। এবার রাস্তা শেষ, পুরোপুরি মাটির রাস্তা। এখানে তো বেটার, একটু পিছনের দিকে বিশাল ঢাল ছিল। তো এই রাস্তা যদি জল পড়ে গল্প শেষ। এবিএসে তো পুরো ধরবেই না মনে হচ্ছে, ব্রেক নামতেই থাকবে স্লোলি। ওরে বাপ রে বাপ, আমি তো গুগল ম্যাপের ভরসায় যাচ্ছি, আদৌ কি ঠিক যাচ্ছি? এই জায়গাটা ভয়ানক, আমার মনে হয় পিলিয়ন নামিয়ে দেওয়া উচিত না। স্লোলি এগোই, খুব স্লোলি এগোচ্ছি। এখান থেকে উঠবো কি করে আমি সেটাই তো ভাবছি। নেমে তো যাচ্ছি, নামাটা তো চাপের নয়, উঠবো কি করে এটাই ভাবছি তখন থেকে। ওরে বাপ রে বাপ, সামনে কি এটা? এখনো বাকি রয়েছে 14 কিলোমিটার। সব 15 কিলোমিটার থাকতে যে রাস্তাটা শুরু হয়েছে, ট্রাস্ট মি, অনেক অভিজ্ঞ রাইডারকে ভয় পাইয়ে দিতে বাধ্য। এইখান দিয়ে হচ্ছে শক্ত মাটি, এবার আস্তে আস্তে ভিজতে শুরু করছে এই সামনে দিয়ে। এই যে একদম প্রপারলি ইঞ্জিন ব্রেক করে ফার্স্ট গিয়ারে নামাচ্ছি। পুরো রাইডটার মধ্যে এই প্রথমবার আমার গাড়ি ফার্স্ট গিয়ারে এলো। প্রচুর চাকার মার্কস দেখতে পাচ্ছি, তার মানে এই রাস্তায় গাড়ি যায় অবভিয়াসলি। আমার মনে হয় পিলিয়নকে নামিয়ে দেওয়াটা বেটার,
নো ডাউট যাওয়া যায়, বাট পাকামি মারার কোনো দরকার নেই, নেমে পড়ো। অফরোড মানে চরম অফরোড। ভাগ্য ভালো ওকে আমি নামিয়ে দিয়েছি, এই জায়গাটা যে ভেজা, নিঘাত পড়তাম। शाबाश, दिखा दे दिखा दे दिखा दे। ও কি অফরোডিং করছি। চল 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 চল। ও শিট, ও শিট, নড়বে না, একদম নড়বে না। আমি যে মানে দেখে যে দাঁড় করাবো একটা জায়গা যেখানে পিলিয়নকে নামাবো, সেই সুযোগটাও নেই। পড়ে গেল নাকি? দাঁড়া দাঁড়া, আসছি আমি, এখানে গাড়িটা রেখে নি, আসছি দাঁড়া, আসছি। হ্যাঁ, কোথা দিয়ে ধরবো? এটা ধরছি আমি, এটা আর স্ট্যান্ডটা ধরছি। নে, 3, 2, 1, go! Done. Stable ho, স্ট্যান্ডটা ফেল। ওকে, My goodness. কেমন লাগছে? গেছে এদিকে কিছু? কিছু ড্যামেজ হয়েছে? না, এটা বাঁচিয়ে নিয়েছে। একটা স্ক্র্যাচও আসেনি না? গুড গুড। হাই, এখন চল, তারপরে দেখছি ওঠার কথা। এখানে অসুবিধা হবে না, এখানটা ইজি আছে। হ্যাঁ জানি, আমরাই ডিসাইড করেছিলাম যে মেঘালয়ের গতানুগতিক জায়গাগুলোতে না গিয়ে অ্যাডভেঞ্চার করব। কিন্তু এতটা অ্যাডভেঞ্চার করতে হবে সত্যি বলছি আগে থেকে ভাবিনি। রাস্তার এই কন্ডিশন এরকম হতে পারে ধারণাই করিনি। কিন্তু এটাও মানতে বাধ্য হচ্ছি যে এই জায়গার সৌন্দর্য অপূর্ব ছিল। সেটাই নদীটাই ধরুন, আশপাশের জঙ্গলটাই ধরুন, বা এই আনটাচড পুরো ব্যাপারটাকেই বলুন। তবে হ্যাঁ, এটাও ভয় লাগছিল যে সত্যি যদি গাড়িটার কিছু হয়ে যায়, কারোর থেকে হেল্প বা পাবো কি করে, বা ফিরবই বা কি করে। এখানে লোকালাইট যারা অভ্যস্ত তাদের কাছে কোনো ব্যাপারই নেই রাস্তাটা। পিছনে পিলিয়ান নিয়ে FZ15 মানে 150 সিসি, যেটা আরামসে চড়ে গেল। এই দাদা পালসার নিয়ে যাচ্ছেন, উনি যদিও পিলিয়ান নামিয়ে নিয়েছেন। বাকি ওইখানে দেখছি স্কুটি পেপড নিয়ে এসছে, মানে ইজ্জত নেই রাহা কুছ আপনা। আরেক দিদি এনটর্ক নিয়ে, মানে এদের কাছে জল ভাত। যদি উনি একটুখানি প্লটিং করছেন কোন দিক দিয়ে উঠবেন, বাঁ দিক দিয়ে অ্যাটেম্প মারবে ভাবছিলেন, ডান দিক দিয়ে নিচ্ছেন এবার। কামন 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 কামন। Watch and learn, watch and learn. Look the way she goes. কি বুঝলে? আমার তো দেখে কালকের জন্য চাপ লাগছে, কি করে ফিরবো এই রাস্তা দিয়ে। এখানে একটু হাঁটতে হবে। হ্যাঁ সেটা ঠিক আছে, কারণ আমার যে লাগেজ, এবার বলেছিলাম লাগেজ কম আনতে। লাগেজটা নিয়ে চাপ লাগছে। হ্যাঁ, আমি কাঁধে দিয়ে দেবো কালকে। হাতে নিয়েই হাঁটবো সেরকম হলে। ঠিক আছে। হাতে নিয়ে এখানে লোকের জন্য খুব কমন ব্যাপারটা। আমরা তো এই লোকেশনটা দেখি পাগল হয়ে গেছি, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে ছবি টবি তুললাম, এইবার বেরোচ্ছি। দাঁড়া দাঁড়া, আরেকবার পড়ে গেছে রে। ওহো, জুতোটা ভেজাতে হবে। দাঁড়া 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 দাঁড়া, নে ধর, ব্যাস দাঁড়া দাঁড়া, হোল্ড, স্ট্যান্ড ফেল।
হবে না, স্ট্যান্ড হবে না, ছেড়ে দে। স্ট্যান্ড হবে না, স্ট্যান্ডটা তুলে দে। বাইকটা গিয়ারে আছে তো, দেখ ক্লাচ চিপে আছিস নাকি? গাড়ি এগোচ্ছে খালি। বেরিয়ে হ্যাঁ, ছেড়ে দে। এটা আমাকে দে গাড়িটা, দে দে। দাঁড়া, আমি ওই সাইডে যাই। কিচ্ছু করতে হবে না, দাঁড়া। এবার যা, এদিকে আমার গ্রিপ মানে রিচ নেই আমার এদিকে। দাঁড়া, পিক আপটা নেয়নি। ডান। যা বুঝতে পারছি, আগের ফলটার পরে একটু কনফিউজড হয়ে গেছে, যেই কারণে ও সাডেনলি ক্লাচ প্রেস করে ফেলেছে। কে দেখো আরামসে মেটিয়া 350 নিয়ে এই সমস্ত রাস্তা পাটাপাট চলে এসে গাড়ি আগে করে দাঁড়িয়ে আছে, কোনো চাপ নেই না। একটু মুখটা দেখা, একটু ইয়েও করে দে। আচ্ছা, এখানে বাকি যারা লোকালাইট ছিলেন তাদের সাথে কথা বললাম, তারা বললেন আরও 4 থেকে 5 কিলোমিটার এরকমই ভয়ানক রাস্তা, তারপরে নাকি খুব ভালো রাস্তা। তো ডিস্টেন্স টোটাল বাকি রয়েছে 13 কিলোমিটার। গুগল ম্যাপ বলছে 26 মিনিট লাগবে, যেটা একদমই ঢপ। এখানে প্রত্যেক 100 মিটার যেতে আমার 2 মিনিট করে লাগছে। বাট হ্যাঁ, নেটওয়ার্ক এখানে পাচ্ছি না, কোনো নেটওয়ার্কই নেই। এই ওয়াইফাইটা যেটা কানেক্টেড, আমার আরেকটা ফোনে জিও দিয়ে কানেক্ট করা, নেই কি আছে বুঝতে পারছি না। জিওতে নেটওয়ার্ক আছে? নেই তো, জিওতে নেই, এয়ারটেলে নেই, ভোডাফোনেও নেই। দেখি ডেস্টিনেশনে গিয়ে পাই নাকি। এবার আমার গাড়ির সমস্যা হচ্ছে এই রাস্তাগুলোতে, যেখানে অনেকটা বালি স্কিড খায়, কারণ আমারটা তো গ্রিপের জন্য তৈরি নয় না। এরা এখানে স্কুটি নিয়ে আসে, কিভাবে আসে? আমরা ভেবেছিলাম 1:30টার মধ্যে পৌঁছে গেলে আজকে বোটিংটা করব, 1:30 4টের মধ্যে পৌঁছাতে পারলে বিশাল ব্যাপার। এই রাস্তাটা দেখছেন, ও বাপরে বাপ। বাট মানতে হবে, আমার লো এন্ড টপটা যেহেতু ভালো, কোনো চাপই হচ্ছে না। সামনে শ্রীরূপ মেটিয়ার দিয়ে ফাটিয়ে দিচ্ছে। ঋষভ একটু কনফিউজ হয়ে গেছে। প্রথমত ওর প্রথম ট্রিপ এরকম রাস্তায়, তারপর একবার অলরেডি পড়ে গিয়ে একটু পাজলড হয়ে গেছিলো। তো ওইখানে মনে হয়েছিল জায়গাটা, এই ক্রসিংটা খুব একটা টাফ ছিল না। আর আমি ওকে বললাম, তারপর তুই বারবার ক্লাচ ছেড়ে দিচ্ছিস হঠাৎ করে, যখন অ্যাক্সিলারেট করছিস একটু পাঞ্চ কর, ঠিক গাড়ি বেরিয়ে যাবে। গাড়িটার কাজই ওই, ইটস অ্যাডভেঞ্চার বাইক। বাইকে খুব একটা ড্যামেজ হয়নি। দেখলাম যা, এই ক্লাচের যে বাঁদিকের লিভারটা ওটা বেঁকে গেছে, গার্ডটা একটু বেঁকেছে। গার্ড বলতে মানে ইয়েটা কী বলে, ক্লাচ লিভার গার্ডটা। বাকি বডি আমি এখনও চেক করার সুযোগ পাইনি, গিয়ে দেখবো, আপাতত পৌঁছাই। এবার মাটির রাস্তা শুরু হলো। দিস ইজ ওয়ে বেটার, মানে এই রাস্তাটাতে যে এলাম তারপরে এটা এখন অনেক বেটার। বিশাল ঢালে জায়গাটা, অলমোস্ট 45 ডিগ্রি ইনক্লাইন্ড। ওয়াহ ওয়াহ, ইঞ্জিন ব্রেক ইউজ করতে হবে, না হলে ব্রেক প্যাড খুলে হাতে চলে আসবে 100%। আরে সুপারি গাছ, পিছন ছাড়বি না তোরা নাকি? অফরোড চেয়েছিলাম, এটা অফরোডের বাবা। অফবিট চেয়েছিলাম, এটা অফবিটের দাদু। মজা আগে যাকে বলে, মানে অনেকদিন ইচ্ছে ছিল এরকম একটা ভয়ানক ট্রেল করব। আমি সত্যি কথা বলতে ওই সিনিক ভিউটার কথা ভেবেই এসছি। দুটো জিনিস ডিসকভার করলাম, যে প্রথমত অফরোডটাও এখানে মারাত্মক, দ্বিতীয়ত বাইকটা খুব ভালো পারফর্ম করেছে। মাডগার্ডের নিচের এক্সটেনশন খুলে হাতে চলে এসছে, বাট ঠিক আছে, চলেগা। সামনে কি এটা? হ্যাঁ, দিস ইজ নর্থ ইস্ট হাউ উই সি অন ক্যামেরা। শাবাশ, ছেলে এবার পাঞ্চ করে বেরিয়ে গেল, পারফেক্ট। লুক এট দিস প্লেস, বিউটিফুল। আবার একটা ওয়াটার ক্রসিং, আর এটা এখন বাকিগুলোর পরে জলভাত হয়ে গেছে। জিও সিমলেস। রয়্যাল এনফিল্ড লাভার হেটার আমি জানি না কে কী ভাবে, বাট যেটা বাস্তব সেটা বাস্তব। এই গাড়িটাকে নিয়ে এরকম রুটে কি সুন্দর বেরিয়ে যাচ্ছে শ্রীরূপ। আমি নিজে পার্সোনালি রয়্যাল এনফিল্ড খুব একটা পছন্দ করি না, কারণ কিছু ইস্যুস যেগুলো রিপোর্টেড হয় রিসেন্টলি, আর ওদের R&D টিম বা সাপোর্ট টিম যেভাবে ওটাকে ম্যানেজ করার চেষ্টা করে সেটা আমার ঠিক পছন্দ হয় না। বাট যদি বলেন পারফরমেন্স, ইউ ক্যান সি ইন ফ্রন্ট অফ মি, এরকম রাস্তা আমি চালাচ্ছি, আমি নিজে প্র্যাকটিক্যালি বুঝতে পারছি তো কী হচ্ছে এখানে। বড় বড় পাথর, যত রকমের পরীক্ষা হয় সব হবে আজকে।
পাথরের পরে এবার ঝুড়ো মাটি। এটা মনে হচ্ছে কেউ ট্র্যাক বানিয়েছে। এই মোমেন্টে প্রচুর অ্যাক্সিডেন্টস হচ্ছে। ড্রাইভিং লাইসেন্সের টেস্টগুলো এরকম হোক না, আলাদা আলাদা ডিফারেন্ট ট্র্যাকস বানিয়ে দেবে। চালা সব কিছুর মধ্যে দিয়ে আসবো। দাঁড়া, নামো, হয়ে গেছে। হ্যাঁ, চাটা রেডিয়েটার ফ্যানটা জাস্ট চিল্লে বলে দিচ্ছে যে কি হচ্ছে ইঞ্জিনটার সাথে। डर के आगे जीत है कि नहीं पता नहीं, डर के आगे बाड़ी चोरा है। ये साला मुसीबत खत्म क्यों नहीं होता। একটু আগে রিনাকে নামিয়ে দিয়েছিলাম, খুব মারাত্মক চড়াই ছিল, তারপরে এই যে উঠালাম আবার সেম। তো পিলিয়ন নিয়ে আসা এই রাস্তাটা খুব চাপের ফর শিওর। বড় বড় পাথর রয়েছে এখন, তার মধ্যে সেরকম চড়াই, তার মধ্যে লাগেজ। আমার মনে হচ্ছে লাগেজটা একটু কম থাকলে চাপ হতো না। জিজ্ঞেস করিনি একটুখানি। বাড়ি চড়া সাইড মে না, থ্যাংক ইউ। এবার মনে হচ্ছে পুরো রাস্তাটাই এরকমই হবে। এবার বুঝতে পারছি কালকে ওই দাদা কেন বলেছিলেন রাতে ভুল করেও না আসতে। মেক সেন্স, রিয়েলি মেক সেন্স। স্বর্গ স্বর্গ ভাই, এ দেখ স্বর্গ, স্বর্গের রাস্তা, ভালো রাস্তা। কোনোদিনও আমি ভাবিনি যে এরকম একটা রাস্তাকে দেখে আমি এতটা আনন্দ পাবো। আর বাকি রয়েছে এখন 9.9 কিলোমিটার, বাকি 19 মিনিট। গুগল ম্যাপ আমি ভেঙে দেবো এবার বলছি, কিন্তু বাংলা আমার ফোনটাই ভাঙতে হবে, গুগল ম্যাপ নিজের জায়গাতেই থাকবে। ওয়েট করি একটু স্বরূপের জন্য। নরকে যখন একসাথে এসছি, স্বর্গও একসাথেই এগোবো। কলকাতার লোকেরা লাদাখ কেন যায়, মেঘালয় আসুক, এসব আসুক। সত্যি রে ভাই, এগুলো কি আন্ডাররেটেড জায়গাগুলো। অফরোড দরকার, শার্প বেন্ড দরকার, সব আছে। নিজের গাড়ি ভাঙতে চাও, এখানেই নিয়ে এসো। এই যে এই জায়গাটা খেয়েছে, এটা বাঁচিয়ে নিয়েছে। দাও ক্লাচটাকে একটু এদিকে বেন্ড কর গাড়িটাকে। এই ক্লাচ প্লেটের উপরটা, সরি ক্লাচ প্লেট বলছি, দেখেছিস মাথা ব্যথা শেষ হয়ে গেছে। ক্লাচ লিভারটা পুরো এরকম বেন্ড হয়ে গেছে। দেখো যা অবস্থা দিয়ে এসছি, গোটা ফিরেছি, গাড়িটা গোটা এসছে, এগিয়ে যাচ্ছি, এটাই অনেক। বেস্ট পার্ট হচ্ছে কালকে এই রাস্তাটা আমাদের ফিরতে হবে। আপনি হেঁটে নামবেন ম্যাম? হ্যাঁ, আমি পুরোটা হেঁটেই যাবো। ওটাতেই খুশি ভাই। স্বর্গ, এই দেখ স্বর্গ, স্বর্গ, এ দেখ স্বর্গ। এই একটা স্বর্গ তোমরা ফেলে দিয়েছিলে রাস্তায়। এই বাবা, ও শিট, ব্যাগটা পড়ে গেছে, আমি রিয়েলাইজও করিনি। তার জন্য তো আমি পিছনে ছিলাম। ধরো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই তাহলে আমার জ্যাকেট, এর মধ্যে সব আছে এর মধ্যে। তো আমরা এখন এই রাস্তায় এগোই, পৌঁছাবো বাড়ি চোরা। যদি রাস্তায় এরকম কিছু ভয়ানক কিছু চেঞ্জ হয় তাহলে দেখাবো, আদারওয়াইজ গিয়ে কথা বলছি। বিশ্বাস করুন 1 ফোঁটা এনার্জি নেই আর। আচ্ছা, ক্যামেরাটা বন্ধ করার আগে, ইটস এ বিউটিফুল ব্রিজ, বিউটিফুল ব্রিজ। পৌঁছানোর আগে একটা ব্রিজ পড়লো, প্রচুর ব্রিজ, প্রচুর নদী,
এখান থেকে গিয়ে রাইটে উপরের দিকে সোজা এই রাস্তাটা থেকে এলাম, এখান থেকে সে রাইটে একটা ডাইভারশন রয়েছে, গিয়ে দেখি। ছোট্ট জনবসতির মতো, গোটা কয়েক বাড়ি, পিছনে একটা হেলথ সেন্টার ছিল, এখানে একটা মাঠ দেখছি। রাস্তা কোথায় এখানে? সামনে গিয়ে জিজ্ঞেস করি একবার। भैया यहाँ पे वो वाड़ीचौरा होम स्टे कहाँ पे है? कौन सा लिखा तो है? वाड़ीचौरा होम स्टे लिखा है, दीपक या कुछ नाम है शायद। यहाँ से सीधा उसी को वाड़ीचौरा होम स्टे बोलते हैं कि? लिखा तो है बस वाड़ीचौरा होम स्टे लिखा है बस। अच्छा वो सीधा, थैंक यू। যেখানে লোকেশনটা এন্ড হচ্ছে ওইদিকেই যাচ্ছি অ্যাকচুয়ালি, কিন্তু রাস্তাটা দেখাচ্ছে না এখানে गूगल मैप। एखाने रास्ता नहीं। हाँ भैया वाड़ीचौरा होम स्टे यही है ना? यस यस यस। हमने सुबह कॉल किया था एक्चुअली 2 टेंट के लिए। 2 टेंट के लिए मैं कंफ्यूज हो रहा था, लोग बोल रहे कि और भी होम स्टेज है, तो कौन सा है पता नहीं चल रहा था। अच्छा मेरा और 2 दोस्त थे, वो लोग शायद थोड़ा रास्ता भूल गए, उनको मैं लेके आता हूँ फिर। हाँ ठीक है ठीक है ठीक है। यहाँ पे नेटवर्क मिल जाएगा क्या? एयरटेल ओनली राइट? যে রাস্তায় এলাম ওই রাস্তাতেই আবার ফিরছি। এখানটা একটা ফিশ স্যাংচুয়ারি আছে, তো এইখানটা একটু ঘুরে দেখবো। এটা পুরোটাই ওই রাস্তায় ফিরবো, বাট এই কষ্টটা কষ্ট মনে হচ্ছে না, কারণ লাগেজটা রেখে দিয়েছি। লাগেজ রাখার পরে মনে হচ্ছে লিটারালি একটা না সাইকেলের মধ্যে ইঞ্জিন লাগিয়ে দিয়ে চালাচ্ছি, কি হালকা। এই দেখুন 4th গিয়ারে ক্লাইম্ব করছি। হোমস্টে থেকে বললেন এই ফিশ স্যাংচুয়ারিটি হাইলি রেকমেন্ডেড, তো ছাড়ছি না আর, যাই দেখি কীরকম হয় ব্যাপারটা। মানে দীপক যিনি আছেন, যার নামে হোমস্টেটা, উনি বললেন, ওনার বাবাও একই কথা বললেন, তো ভাবলাম চলো দেখে আসি। এই রাস্তাতেই কিন্তু আমরা এলাম, আবার 10 কিলোমিটার ফিরছি জাস্ট ওটা দেখতে। আমরা যে রাস্তাটা দিয়ে এসেছি ওই রাস্তার অবস্থা খারাপ, তো ওটাকে অ্যাভয়েড করা পসিবল। सीजू, अच्छा सीजू केव से सीधा आया तो एक पेट्रोल पंप था, ठीक है, पेट्रोल पंप से हमने राइट लिया, तो राइट नहीं लेफ्ट लेना था। लेफ्ट लेना था यस। अगर लेफ्ट लेते तो रास्ता अच्छा था। रास्ता तो अच्छा है, मतलब डिस्टेंस ज्यादा था कि कम था? डिस्टेंस तो बहुत ज्यादा है, डिस्टेंस वहाँ से बहुत ज्यादा पड़ता, बट रास्ता अच्छा है राइट? रास्ता तो अच्छा है यस। ओके हम लोग पता नहीं है, मतलब लग रहा पहाड़ तोड़ के आए पूरा। ठीक है थैंक यू। आते रुको, मैं बाकियों को बुला लेता हूँ। আমরা যখন পেট্রোল পাম্পটার সামনে দাঁড়িয়ে বললাম যে এখান থেকে রাইট নিতে হবে, ওই জায়গায় যদি আমরা লেফট নিয়ে নিতাম রাস্তাটা অনেক লম্বা পড়তো, কিন্তু এই যে এতটা বাজে অফরোডিং সেটা আমাদের ফেস করতে হতো না। ফাইনালি পৌঁছে গেছি জার্সিল ফিশ স্যাংচুয়ারি। এখানে রয়েছে পার্কিং। এইখানে আমাদের বাইক রয়েছে, আমরা যাচ্ছি এখন এই দিকে। সামনে চলেছেন আমাদের গাইড। আরে হয়েছে, লেটস গো। তো আমরা টিকিট কাটলাম, আমাদের গাইডের চার্জ পড়লো 200 টাকা। ফিশ স্যাংচুয়ারিতে যাওয়ার জন্য পার হেড হচ্ছে 50 টাকা। তারপরে বাইক পার্কিংয়ের হচ্ছে বোধহয় 10 কি 20 টাকা। টোটাল আমাদের পড়লো মোট কথা 550 টাকা। আর এই নিচে 1 প্যাকেট মুড়ি, এটা 20 টাকা মাছকে খাওয়ানোর জন্য। পাশে একটা নদীও রয়েছে, আয় তাড়াতাড়ি আয়। আমরা যাচ্ছি কোনো একদিকে, সামনে এক গাইড আছেন, ওনাকেই ফলো করছি, কিন্তু গাইড এমন কোথাও চলে গেছে যেখানে দেখতেই পাচ্ছি না। পুরো এই রাইডিং জ্যাকেট প্যাকেট পরে হাঁটা একটু চাপের, তার মধ্যে মুখটা পুরো বিধ্বস্ত হয়ে রয়েছে, লিটারালি বিধ্বস্ত। এটা কেমন কিলবিশ টাইপের লাগছে। আগে শক্তিমানে দেখাতো না মেন ভিলেন। এই দিক থেকে এলাম আর যেতে হবে এই দিকে, জলটাকে ক্রস করে একটা পাতলা ব্রিজের মতো বানানো পাথর দিয়ে রাম সেতু আমাদের আজকের এখান থেকে পার করে ওই পারে যেতে হবে। বাট নর্থ ইস্টকে আমি যেরমভাবে কল্পনা করে এসেছি না, এই জায়গাটা ঠিক ওরকম টলটলে স্বচ্ছ জল, ও মাছ লাফিয়ে বেড়াচ্ছিল ওর মধ্যে। এই রাস্তায় এসে এটা ক্রস করে এবার আমাদের উঠতে হবে উপরে। অন্ধকার হয়ে যাচ্ছে, নিচের দিকে নেমে এসে কিছুটা এরকম সামনেই একটা সুইমিং পুলের মতো তৈরি হয়েছে ন্যাচারাল। ওই জায়গাটায় পাথরের বাদ দিয়ে জলের লেভেলটাকে বাড়ানো হয়েছে, বাকি এদিকে নদীটা বয়ে গেছে, অনেকে স্নানও করছে। প্রবলেম এটাই যে আসার আগে সেরকম কোনো রেফারেন্স পাইনি, তো কোনো আইডিয়াও ছিল না এখানে কী কী আছে, কী কী করা পসিবল, নাহলে আপনার মনে আমি স্নান করাটা ছাড়তাম। খুব সুন্দর একটা জায়গা, তার সাথে এরকম টলটলে জল দেখলেই আমার মাথার পোকাগুলো একটু নড়ে ওঠে আর ভাবি কতক্ষণ স্নান করব। কিন্তু বেলা এতটাই গড়িয়ে গেছে, সন্ধ্যা নেমে এসছে, এইখানকার বিউটিটাকে পুরোপুরি ক্যাপচার করে উঠতে পারলাম না। এইবার কেসটা হচ্ছে যে এক্সস্টেড,
স্নানটা করলে ভালোই হতো। সন্ধ্যাবেলা হয়ে গেছে, একদমই প্রিপেয়ার্ড আসেনি। মাছগুলো আগে দেখাই। এই যে এখানে এক ঝাউট, আমার মনে হচ্ছে ট্রাউট ফিশ বোধ হয়। এখানে মুড়িগুলো দিলে, ও না ট্রাউট ফিশ না না, পুরো পুঁটি মাছের মতো আমাদের দেখতে। বাজারে বিক্রি হয় এগুলো। ট্রাউট ফিশ এক্সপেকটেশন লেভেল কি মাছ এগুলো? ধরা যাবে হাতে? ধরো কি? হয়ে গেল তো। হ্যাঁ, বাট স্টিল মানে এতটা রিচে আসছে, হ্যাঁ এই তো দেখো। বিউটিফুল লাগুন। আগে আপনারা দেখেছেন আমরা এন্টার করছিলাম বাড়িচোরা হোমস্টে, যেটা পরিচিত এখানে দীপক হোমস্টে নামে। আর দীপকদার সাথে কথা বলে কিছু ডিটেলসও আপনাদের জানিয়েছি। আজকে আমরা থাকছি এইখানে। এটা হচ্ছে আমাদের টেন্ট, এই উপর হচ্ছে শাল গাছ, এদিকটা পুরো জঙ্গল আর কিচ্ছু নেই এখানে। আর এদিকে কয়েকটা টেন্ট আছে। ব্যাপারটা হচ্ছে এইদিকে অনেকগুলো রুম রয়েছে, অ্যাকচুয়াল হোমস্টে এগুলোই, কিন্তু এগুলো সব বুকড আজকে। ব্যাঙ্গালোর থেকে প্রায় 30 জন, আরও 30 জন অন দ্য ওয়ে। এই টেন্টগুলো সব বুক। তো আমরা এখানে 1, 2 এই দুটো টেন্ট পেয়েছি। আর রিনার জন্য এখানে আরেকটা টেন্ট রয়েছে, এটাকে এক্সটেন্ড করিয়ে নেবো। এটাকে ওনাদের বললাম, তো ওনারা এটা সেট আপ করে দেবেন। প্লাস লাগেজ রাখারও নাহলে জায়গা হতো না। এখানে যা জায়গা রয়েছে টেন্টটা, 3 জনের টেন্ট, কিন্তু 2 জন কমফোর্টেবলি থাকা যায় উইথাউট লাগেজ। এই জায়গাটা হচ্ছে কমন বাথরুম। তো এতটাও অ্যাডভেঞ্চার এক্সপেক্ট করিনি, টু বি অনেস্ট। আমি জানি না বাকিরা কীভাবে কোপ আপ করবে। হোয়াট অ্যাবাউট ইউ? বুঝতে পারছি না, বাথরুমের অবস্থা খুব খারাপ। খোলা জমি ছেড়ে দিয়েছে তোমাদের মতো, থাকো আর তুই? এক্সপ্লোর করো। ও দেখে তো কেমন যেন মুখটা কেমন হয়ে গেল। আচ্ছা, আরেকটা জিনিস, আমি দাদাকে মানে দীপক দাকে যখনই কিছু জিজ্ঞেস করছি যে এইটা আছে বা ওইটা আছে বা এই জিনিসটা পাওয়া যাবে, সেটা বল, একবার বল কি বলছে। এইটা হচ্ছে খুব কমন ডায়লগ, যেটা আজকে আমি সারাদিন শুনছি। এখানে এসে যাই চাইছি বলছে খতম হয়ে গেল। এবার কেসটা হচ্ছে রুম পাইনি, এত অ্যাডভেঞ্চার করে এসছি, এক্সস্টেড পুরো, আর থাকছি এই জায়গাটায়। খতম হয়ে গেল। আমরা বোধহয় ম্যানেজ করে নেবো, কি বলছিস? ম্যানেজ হবে তো? বাথরুমটা ছাড়া তো ম্যানেজ হয়ে যাবে। বাথরুমটাই চাপ না। এখানে এমনি থাকাটা কোনো অসুবিধা না, মেইন প্রবলেমটা হচ্ছে বাথরুমটা। এখান থেকে অতটা ডিস্টেন্স, তার মধ্যে যা বাথরুম কিভাবে ফ্রেশ হবে, মানে বাথরুমের যা কন্ডিশন। না, এটা দোষ দিয়ে লাভ নেই। এখানে সব জায়গায় রানিং ওয়াটার তো নেই, তো বড় বড় বালতি রয়েছে, মোটামুটি 10 লিটার 20 লিটার 10 লিটার না, সরি 30 লিটারের বালতি, যেগুলো বড় হয় না, কি বলে ওগুলোকে আমি জানি না। তোর মধ্যে ওনারা ম্যানুয়ালি ওয়াটার এসে ফিল করে দেন, সেটা দিয়ে আপনাদের বাথরুমে ইউজ করতে হবে। আজকে কোনো মতো সার্ভাইভ করে নিই। কালকেরটা নিয়ে খুব হোপফুল। এখানে এসে কয়েকজন ট্যুরিস্টের সাথে কথা বললাম। হায়দ্রাবাদ থেকে একটা বাইকের গ্রুপ এসছে, মানে ওনারা এখানে ঘুরতে এসে বাইক রেন্ট করেছেন মোস্ট প্রবাবলি, বাইকে পুরোটা চালিয়ে আসেননি। চালিয়ে এসছে কে? না কে মানে তো কর্ণাটকা, হয়তো হায়দ্রাবাদে থাকে, কর্ণাটকা থেকে রেজিস্ট্রেশন। ওকে, ওইখান থেকেও বাইক এসছে এখানটায়। আর আমাদের মতো ওনারাও ওই রাস্তাতেই এসছেন, একই রকম অবস্থা হয়েছে। তো খুব মজা পেয়েছি দুজনেই, যে আমরা একা ভুগিনি, ওনারাও ভাবছে আমরা একা ভুগিনি। তো কথাবার্তা বলে ওনাদের ফিডব্যাক যেটুকু শুনলাম, জায়গাটা নাকি অভূতপূর্ব। তো রিয়েলি হোপফুল এইটুকু আজকে যেভাবে সার্ভাইভ করে যাচ্ছি, সেটা পুরোপুরি কাজে লেগে যাবে যদি কালকে অ্যাকচুয়ালি ব্যাপারটা ওয়ার্থ হয়, যেরকম ভেবে এসেছি সেরকম হয়। ইনস্টাগ্রামে তো সব কিছু অনেক হাইপ করে দেখানো হয়, দেখা যাক কতটা হাইপ কতটা রিয়েলিটি। সো স্টে টিউনড, কালকে এখান থেকে আবার আমরা কন্টিনিউ করবো জার্নিটা। এই হোমস্টেটা পুরো ঘুরে দেখাবো। এটাই পুরো হোমস্টেটা নয়, ওই দিকটা অনেকটা এক্সটেন্ড, এটা তো দেখাতে পারলাম না, আর দেখানোর মতো অবস্থায়ও নেই, পুরো এক্সস্টেড আজকে। স্টে টিউনড, কালকে আবার এখান থেকেই কন্টিনিউ করবো। এভাবেই লাইক, শেয়ার অ্যান্ড সাপোর্ট করে এগিয়ে যেতে সাহায্য করবেন। আরও প্রচুর অ্যাডভেঞ্চার আসছে। বাই বাই বলে দে बाय নাকি